ওকে, তাহলে আমরা ছিলাম হলো অ্যারাউন্ড এই এরিয়াতে সিকিউরিটি রিলেটেড বিষয় সমূহ আমাদের কথা ছিল। আচ্ছা, তারপরে একটা দুইটা স্লাইড আগে থেকেই শুরু করি। আমরা গতদিন আলোচনা করতেছিলাম নেটওয়ার্ক পারফরমেন্স। তো পারফরমেন্সের মধ্যে আমরা প্যাকেট লস, থ্রুপুট, ডিলে, রিলায়েবিলিটি এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। তোমরা জেনেছো ইতিমধ্যে যে এই ধরনের একটা রাউটারে যখন এই প্যাকেট একটার পর একটা বিভিন্ন সোর্স থেকে আসতে থাকে, তখন এই বাফারে এই প্যাকেটগুলি স্টোর হতে থাকে এবং স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মেকানিজম ইন্টারনেটের যে রাউটিং স্টাইল, সেটিতে এই প্যাকেটগুলিকে প্রসেস করে আউটগোয়িং লিংক দিয়ে ট্রান্সমিট করতে থাকে। এখন এই বাফারিং এরিয়াতে মানে সার্ভিস টাইম, দ্যাট মিনস এক একটা প্যাকেট এখানে ট্রান্সমিট করতে যদি বেশি সময় লাগে আর তার চেয়ে দ্রুততম সময়ের মধ্যে যদি বিভিন্ন সোর্স থেকে প্যাকেট আসে এবং এই লিংকের যদি কখনো স্পিডটা কম হয় কম্পেয়ার টু ইনকামিং লিংকস, তাহলে এই বাফারটা গ্রো করবে, ধীরে ধীরে এই বাফারটা বিভিন্ন প্যাকেট দ্বারা পূর্ণ হবে। এবং এই বাফারের যেহেতু ফাইনাইট ক্যাপাসিটি আছে, একটা পর্যায়ে যখন পূর্ণ হয়ে যাবে তখন নতুন প্যাকেট আসলে বাফার থেকে প্যাকেট ড্রপ হবে। এটাকে আমরা বলতেছি প্যাকেট লস। কনজেশন স্টেট, এটা কিভাবে মিটিগেট করতে হয় আমরা চ্যাপ্টার 3-তে গিয়ে সেই বিষয়গুলিকে আমরা পড়ব। তবে ডেফিনেটলি আমাদের এমন ভাবে রাউটারে প্যাকেটের অ্যারাইভাল এবং ডিপার্চার প্যাটার্ন মেনটেন করতে হবে যেন আমরা এই প্যাকেট লস থেকে নেটওয়ার্কের এই রাউটার গুলিকে রক্ষা করতে পারি, বা উল্টাভাবে বললে প্যাকেট লস কখনোই যেন না হয়, সেজন্য আমরা ডেটার ডিপার্চার আর ডেটার অ্যারাইভাল এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় কিভাবে সাধন করা যায় সেই বিষয়ে আমরা স্টাডি করব। এবং আমরা পড়েছিলাম যে থ্রুপুটটা হলো পার ইউনিট টাইমে কি পরিমাণ ডেটা ট্রান্সমিট করা হচ্ছে। এখানে আরেকটা টার্মিনোলজি আছে, সেটা হলো গুড। প্রায়শই বিভিন্ন ভাই বা বোর্ডে এগুলি জিজ্ঞাসা করে থাকে। গুডপুটটা হলো থ্রুপুটের সংজ্ঞাটা আগে দেই, তারপরে গুডপুটটা বলি। আচ্ছা, থ্রুপুট হলো এই একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে পার ইউনিট টাইমে কি পরিমাণ ডেটা ট্রান্সমিট হচ্ছে, সেটা হলো থ্রুপুট। এবং এই থ্রুপুটের মধ্যে অরিজিনাল ফাইলের যে কন্টেন্ট সেটাও থাকতে পারে, কোনো প্যাকেট হারায় গেলে যে রিট্রান্সমিট করতেছি সেটাও থাকতে পারে, ট্রান্সমিশন, রিট্রান্সমিশন, লস প্যাকেটের ট্রান্সমিশন সেগুলিও থাকবে। বিভিন্ন কন্ট্রোল প্যাকেট যদি আমরা ট্রান্সমিট করে থাকি, অ্যাকনলেজমেন্ট প্যাকেট, হ্যালো প্যাকেট, সিঙ্ক প্যাকেট, এই ধরনের বিভিন্ন কন্ট্রোল প্যাকেট যদি এক্সচেঞ্জ করে থাকি সেটাও থ্রুপুটের মধ্যে থাকবে। তাহলে থ্রুপুট হলো অরিজিনাল ডেটা, তারপরে ওভারহেড, এরপরে কন্ট্রোল প্যাকেট, রিট্রান্সমিশন, সকল ধরনের মিলে পার ইউনিট টাইমে আমি যে পরিমাণ ডেটা ট্রান্সমিট করতেছি সেটাকে বলবে হলো থ্রুপুট। আর গুডপুট হলো এই সব ধরনের ওভারহেড বাদে শুধুমাত্র পার ইউনিট টাইমে ইউজারের ডেটা কি পরিমাণ আমি ট্রান্সমিট করতে পারতেছি সেটা হলো গুডপুট। আমরা নিশ্চয়ই চাই থ্রুপুটটা বেশি হোক। থ্রুপুটটা বেশি হোক মানে হলো গুডপুটও আসলে বেশি হবে, তবে এই ওভারহেড যেন কমে সেজন্য আমরা প্রয়োজনীয় যে সমস্ত উদ্যোগ আছে নেটওয়ার্ক প্রোটোকল ডিজাইনের সময় সেগুলি আমরা মেনটেন করে চলব। দেখো এখানে একটা এক্সাম্পল দিছে, একটা সার্ভার থেকে এফ বিটস এর একটা ফাইল এই ক্লায়েন্টের কাছে হলো কি করবে, সেন্ড করবে। তো এখন এইটার যদি স্পিড হয় RS বিটস পার সেকেন্ড এই লিঙ্কটা, আর এই লিঙ্কটা যদি স্পিড হয় RC বিটস পার সেকেন্ড, তাহলে বলো তো দেখি যে এই সার্ভার থেকে এই ক্লায়েন্টের ডেটা ট্রান্সফার
কোনটা দ্বারা নির্ধারিত হবে, আরএস দ্বারা নাকি আরসি দ্বারা নাকি উভয়ের দ্বারা? আরসি দ্বারা স্যার। কেন? স্যার লাস্টে যে মানে যে স্পিডটা থাকবে সেটাই তো যাবে স্যার। না, লাস্ট ফার্স্ট না, গতদিন এক্সাম্পল দিয়েছিলাম। এইটা হলো এই দুইটার মধ্যে যেটা ছোট সেইটা। এটা এটা খুব দ্রুত আসলো, এটা ধীরে ধীরে গেল। স্যার এখানে তাহলে বুঝবো কিভাবে যে কোনটা ছোট, আরসি আর আর এস যুদ্ধ থাকে? তোমার আনসার হবে যে আরএস এবং আরসির মধ্যে যেটা ছোট সেইটা। জি স্যার। আর আরএস এবং আরসির মধ্যে যেটা ছোট সেটা দ্বারা হবে। এই যে এরকম পাইপের মধ্য দিয়ে যেরকম পানি যায়, পাইপের মধ্য দিয়ে গ্যাস যায়, এরকম বিভিন্ন ধরনের লিকুইড যেরকম আমরা পাইপের মধ্য দিয়ে ট্রান্সফার করি, ঠিক ওরকম ডেটাও যেন অ্যাজ ইফ এরকম নেটওয়ার্ক ব্যান্ডউইথের ভিতর দিয়ে ট্রান্সমিট হচ্ছে। এই ব্যান্ডউইথটা কম, এই ব্যান্ডউইথটা বেশি, এই যে বেশি ব্যান্ডউইথ। তাহলে এই ব্যান্ডউইথটা বেশি হলেও আরএস দ্বারাই আসলে নির্ধারিত হবে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে কত থ্রুপুট হবে। কারণ এখানে বেশি গিয়ে লাভ নাই, এখান থেকে তো আসতে পারছে না, তাহলে বেশি গিয়ে লাভ কি? এজন্য হলো বটলনেক লিংক ক্যাপাসিটি হবে যেটার স্পিড সবচাইতে কম। এই যে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, আরএস যদি আরসির চেয়ে বড় হয়, উপরে ছিল আরএস হলো আরসির চেয়ে ছোট, তাহলে আরএস দ্বারা নির্ধারিত হবে। আর আরএস হলো আরসির চেয়ে বড়, তাহলে এখন আরসি দ্বারা নির্ধারিত হবে। আর এখানে আরএস দ্বারা নির্ধারিত হবে এন্ড টু এন্ড থ্রুপুট কত হবে, দুইটার মধ্যে যেটা ছোট সেইটা দ্বারা নির্ধারিত হবে। বটলনেক লিংক হলো সেইটা হবে। আচ্ছা, এখন আমরা আহ একটু আলোচনা করব লাস্ট কিছু টপিক। সেটা ডেটা কমিউনিকেশন কোর্সে তোমরা পড়ে এসেছো, তারপরে আমি এখানে একটু রিভিশন দিব। সেটা হলো আমরা ইতিমধ্যে জেনেছি ইন্টারনেটের সাথে কানেক্টেড সকল কম্পিউটার, সকল সার্ভার, সকল ল্যাপটপ, আইপ্যাড, ফোন, যত রকমের ডিভাইস আছে সবগুলিকে আমরা হোস্ট বলি, এবং এর মধ্যে সার্ভারও ইনক্লুডেড। রাউটার্স আছে যেগুলি আসলে নেটওয়ার্কের ব্যাকবোন ক্রিয়েট করে এবং পোস্ট অফিসের মতো কাজ করে, ডেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। হোস্ট গুলিতে টিসিপি/আইপির 5টা লেয়ারই এখানে আছে, 5টা লেয়ারই এখানে কাজ করে। কিন্তু রাউটার গুলিতে কয়টা লেয়ার আছে মাত্র? বলতো, রাউটার গুলিতে কয়টা লেয়ার? স্যার তিনটা। কোনটা কোনটা? স্যার স্যার ফিজিক্যাল লেয়ার, স্যার নেটওয়ার্ক ফিজিক্যাল লেয়ার, লেয়ার, ডেটা লিংক আর লেয়ার। স্যার ট্রান্সপোর্ট লেয়ার। ও মিয়া, ট্রান্সপোর্ট লেয়ার কেন হবে? নেটওয়ার্ক লেয়ার। ও স্যার, নেটওয়ার্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক লেয়ার, আর হলো নেটওয়ার্ক নেটওয়ার্ক লেয়ার। লেয়ার। কারণ রাউটার গুলি, খেয়াল করো, পোস্ট অফিস, ও কি কখনো কোনো চিঠি নিজে লেখে? ও কি কখনো কোনো চিঠি নিজে খুলে খুলে পড়ে? না স্যার। ঠিক এরকম নেটওয়ার্কের রাউটার গুলি কখনো নিজে কোনো প্যাকেট জেনারেট করে না, কোনো প্যাকেট রিসিভ করে না, মানে কনজিউম করে না। রাউটার্স আর নেইদার প্রডিউসার্স অফ information nor the consumer of information. Routers only transport data packets from one host to another host running in the internet. এজন্য তার কোনো ট্রান্সপোর্ট লেয়ার তো দরকার নাই, তার কোনো অ্যাপ্লিকেশন লেয়ারও দরকার নাই। তো এই দুইটা লেয়ার স্ট্রাইপ অফ হয়ে গেছে। রাউটারে আছে তিনটা লেয়ার, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিংক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার। বিভিন্ন ট্রান্সমিশন মিডিয়া আমরা পড়েছি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা পড়েছি, প্রোটোকল আমরা পড়বো সামনে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে, নেটওয়ার্কিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কেও সামনে আমরা পড়বো। এবং এই জায়গাগুলিতে নেটওয়ার্কের যে স্ট্রাকচার সেটি লেয়ার বাই লেয়ার সাজানো হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এবং এই লেয়ারিং এর মূল কনসেপ্ট হলো, সেটা হলো কি, যে একটা জায়গায় যদি কোনো ইরর হয় সেটা যেন আমরা লোকালাইজ করতে পারি এবং সেইখানের জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ সেগুলি আমরা নিতে পারি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ধরো তুমি ইয়েতে যাবা, লেখাপড়া শেষ করে আমেরিকায় মাস্টার্স বা পিএইচডি করতে যাবা, তাহলে তুমি কি করবা? টিকিট কাটবা। টিকিট কাটছো, লেটস সে কি, টিকিট কাটছো হলো সিঙ্গাপুর এয়ারলাইন্স। তাহলে তোমার প্রথম কাজ কি?
প্রথম কাজ হলো তোমার টিকিট পারচেস করা। এরপর তোমার হলো যেদিন ডেট হইলো ডেটের দিন তুমি বাড়ি থেকে এয়ারপোর্টে গেলা, এয়ারপোর্টে গিয়ে চেক ইন কাউন্টার আছে, ওখানে ব্যাগেজ গুলিকে চেক ইন। তোমার সাথে একটা 20 কেজি 25 কেজির একটা ব্যাগ আছে, ওইটা দিয়ে দিলাম। সাথে একটা ছোট্ট হ্যাভারস্যাক ব্যাগ আছে, ওইখানে একেবারেই প্রয়োজনীয় জিনিস আছে, ওইটা সাথে রাখলাম। ব্যাগেজটা তোমার চেক ইন হয়ে চলে গেল। এরপরে তুমি গেটে গিয়ে সময় হয়ে গিয়েছে, আধা ঘন্টা আগে থেকে চেক ইন শুরু, কি বলে, লোডিং শুরু হয়ে গেছে। প্লেনের গেটে গিয়ে তুমি লোডেড হইলা। এরপরে যখন সবাই লোডেড হয়ে গেল, তখন হলো আমাদের পাইলট যে আছে সে রানওয়েতে নিয়ে গেল, প্লেন নিয়ে গিয়ে দ্রুত বেগে একেবারে চালানো শুরু করলো এবং একটা পর্যায়ে গিয়ে সে টেক অফ করে ফেললো। এরপরে এখন প্রয়োজন হলো, আমি যদি যাই আমেরিকায়, যদি হয় আমার নিউ ইয়র্ক যদি ডেস্টিনেশন, তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্স হলে সে আমাকে এখান থেকে হয়তো বা সিঙ্গাপুর নিয়ে গেল। সিঙ্গাপুর নিয়ে গিয়ে আমার কিছুক্ষণ এটা হলো রাউটিং। সিঙ্গাপুর নিয়ে গিয়ে ওখানে আমার কিছুক্ষণ ওয়েটিং আছে। তারপরে হয়তো সেখান থেকে আমাকে নিয়ে গেল জাপান নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে গেলাম। সেখানে গিয়ে আবার 1 ঘন্টার একটা বিরতি, কিছু লোক নামলো, কিছু লোক উঠলো। এরপরে আর একটা ইয়ে দিয়ে গেট দিয়ে আমরা বের হয়ে এরপরে একবারে আমরা চলে গেলাম নিউ ইয়র্ক জিএফকে, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই যে রাউটিং হয়ে গেল। রাউটিং হওয়ার পরে এখন ওই পাশে গিয়ে কি হবে? ওই পাশে গিয়ে উল্টা কাজটা হবে। এটা কি হলো? রাইট। ওই পাশে গিয়ে কি কাজ হবে? উল্টা কাজটা হবে। ওই পাশে গিয়ে হবে রাউটিং হয়ে যাওয়ার পরে রানওয়েতে প্লেনটা ল্যান্ড করবে। এখানে উড়ে গেছিল, এখানে ল্যান্ড করলো। ল্যান্ড করার পরে এরপর গেট থেকে এইখানে হয়েছিল লোডিং, এইখানে হলো আনলোডিং। দেখো ম্যাপিং আছে, কিন্তু 1 to 1 ম্যাপিং আছে, 1 to 1 ম্যাপিং আছে। আনলোডিং হলো, আনলোডিং হলে আমি ব্যাগেজ চেক ইন করছিলাম, ওইখানে গিয়ে আমি ব্যাগেজ ক্লেম করব, ব্যাগেজ ক্লেস করব। টিকিট পারচেস করছিলাম, আর ওইখানে গিয়ে টিকিট ক্লেম করে যদি ব্যাগ পেয়ে যায় তাহলে তো গেট দিয়ে বের হয়ে গেলাম, সার্ভিস আমার কমপ্লিট। আর যদি কোনো কারণে না পায় ব্যাগেজ, তাহলে ওখানে আবার কমপ্লেইন সেন্টার থাকে প্রত্যেক এয়ারপোর্টে। যে কোনো ব্যাগেজ যদি হারিয়ে যায়, মিসিং হয়ে যায়, কোনো কারণে যদি কানেক্টিং ফ্লাইটে না ওঠে, তাহলে তার কমপ্লেন সেন্টার থাকে, কমপ্লেন করে ফেলবো। তাহলে উল্টা কাজটা করতেছি, তার মানে কি, এই সোর্স যে সমস্ত মেশিন আমার ইন্টারনেটে থাকবে, সেখানে কতগুলি কাজ থাকবে? এখানে 5টা কাজ উল্লেখ করা হয়েছে। আসলে কম্পিউটারের ক্ষেত্রেও 5টা কাজ থাকে, হোস্ট মেশিনে 5টা কাজ থাকে, এইখানেও 5টা কাজ থাকে। স্যার এই প্রত্যেকটাকে ছোট ছোট কাজকে আমরা স্যার ফরওয়ার্ডিং বলবো না? আমরা ফরওয়ার্ডিং বলি না, ছোট ছোট কাজগুলিকে ফরওয়ার্ডিং অন্য জিনিস, সেটা পরে বলবো। এটা হলো কি বিভিন্ন লেয়ারের কাজ। সিপিআইপি 5টা যেরকম লেয়ার থাকে, এখানে এইটাকে আমরা ফিজিক্যাল লেয়ারের মতো করে চিন্তা করব, এটা আমরা ডেটা লিংক লেয়ারের মতো চিন্তা করব, এইটা আমরা নেটওয়ার্ক লেয়ারের মতো করে চিন্তা করব, এইটা আমরা ট্রান্সপোর্ট লেয়ারের মতো করে চিন্তা করব, এইটা আমরা হলো অ্যাপ্লিকেশন লেয়ারের মতো করে চিন্তা করব। ঠিকই একইভাবে এইখানে এটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার, এটা হলো ট্রান্সপোর্ট লেয়ার, এটা হলো নেটওয়ার্ক লেয়ার, এটা হলো ডেটা লিংক লেয়ার, আর এটা হলো ফিজিক্যাল লেয়ার। তার মানে সেন্ডার মেশিনে সবার আগে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ হচ্ছে, তারপরে ট্রান্সপোর্ট, তারপরে নেটওয়ার্ক, তারপর ডেটা লিংক, তারপর ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে। আর রিসিভার মেশিনে উল্টা হচ্ছে, ফিজিক্যাল লেয়ার, তারপর ডেটা লিংক, তারপর নেটওয়ার্ক, তারপর ট্রান্সপোর্ট, তারপরে অ্যাপ্লিকেশন। আমরা পরের স্লাইডে গেলে গেলে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবো। এই যে লেয়ারিং গুলি আমরা করতেছি, এই লেয়ারিং গুলিতে আমাদের স্পেসিফিক কাজ আছে, এবং রাউটিং রিলেটেড যদি প্রবলেম হয় লেয়ার 3 তে সলভ হবে, মিডিয়াম অ্যাক্সেস রিলেটেড যদি প্রবলেম হয় লেয়ার 2 তে সলভ হবে। এই 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 ফিজিক্যাল লেয়ারে সলভ হবে হলো ডিকোডিং, এনকোডিং, মাল্টিপ্লেক্সিং, এই সমস্ত ফিজিক্যাল লেয়ারের সিগন্যালিং, এই সমস্ত কাজ যেগুলি আছে সেগুলি ফিজিক্যাল লেয়ারে সম্ভব। একইভাবে এন্ড টু এন্ড কানেকশন, এগুলি হলো ট্রান্সপোর্ট লেয়ারে সম্ভব হবে। অ্যাপ্লিকেশন লেয়ারের কোনো সিকিউরিটি রিলেটেড বিষয়, মেসেজ ইনক্রিপশন, ডিক্রিপশন রিলেটেড যে সমস্ত ইনফরমেশন, সেগুলি সব অ্যাপ্লিকেশন লেয়ারে কমপ্লিট হবে। তার মানে আসলে আমরা যেটা দেখছি সেটি হলো যে 1 to 1 একটা
অ্যাক্টিভিটিস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন রয়ে গেছে। একইভাবে আমরা আমাদের এই লেয়ারিং এর আমরা কেন করব? লেয়ারিং করব এক্সপ্লিসিট একটা স্ট্রাকচার দেওয়ার জন্য, এবং প্রত্যেকটা লেয়ার একে অপরের কাছে সার্ভিসটা প্রোভাইড করবে, এবং মডুলারাইজড ডিজাইন করতেছি যেন মেইনটেনেন্স ইজি হয়, আপডেটিং অফ দি সিস্টেম অনেক ইজি হয়, এবং এইটার যে ইমপ্লিমেন্টেশন গুলি আছে সেগুলি আমরা মডুলার বাই মডুলার আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এবং বিভিন্ন ধরনের এক্সপার্ট রিসোর্স, কাউকে অ্যাপ্লিকেশন লেয়ারের জন্য, কাউকে ট্রান্সপোর্ট লেয়ারের জন্য, কাউকে নেটওয়ার্ক লেয়ারের জন্য, কাউকে ডেটা লিঙ্ক লেয়ার, এরকম মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল এবং ফিজিক্যাল লেয়ারের অ্যাক্টিভিটিদের জন্য আমরা ডিপ্লয় করতে পারি। এবং একজনের কাজ আর একজন দ্বারা মানে পিলো পাসিং বা রেসপন্সিবিলিটি পাসিং এই ঘটনাগুলি যেন না ঘটে, প্রত্যেকে যেন তার নিজের নিজের রেসপন্সিবিলিটি নেয় এবং সেভাবে যেন এই ইমপ্লিমেন্টেশন গুলি করতে পারে। আবার যদি আমি প্রাতিষ্ঠানিকভাবে চিন্তা করি, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের কোনো প্রবলেম হলে এন্ড টু এন্ড হোস্ট দেখবে, এন্ড টু এন্ড হোস্ট দেখবে যদি ট্রান্সপোর্ট লেয়ারের প্রবলেম হয়। কিন্তু নেটওয়ার্ক লেয়ারে যদি প্রবলেম হয় তাহলে মাঝখানে যারা আইএসপি আছে, গেটওয়ে আছে, তারা এই বিষয়গুলি হ্যান্ডেল করবে। কাজেই সেখানেও কে কোন কাজের জন্য রেসপন্সিবল সেগুলি হাইলি ডিফাইন্ড থাকবে। আমরা জানি আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার আছে, ট্রান্সপোর্ট লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ার আছে, লিঙ্ক লেয়ার আছে এবং ফিজিক্যাল লেয়ার আছে। এবং এই সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লিকেশন লেয়ারে মেজর প্রোটোকল কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ডোমেন নেম সিস্টেম প্রোটোকল, এগুলি আমরা নেক্সট চ্যাপ্টারেই পড়তে যাব। ট্রান্সপোর্ট লেয়ারে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, মেজর প্রোটোকল আছে, যেগুলি এন্ড টু এন্ড রিলায়েবল ডেটা ট্রান্সমিশন, এন্ড টু এন্ড কানেকশন ওরিয়েন্টেড ডেটা ট্রান্সমিশন এগুলি হ্যান্ডেল করে। নেটওয়ার্ক লেয়ারে অনেক ধরনের প্রোটোকল আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রোটোকল হলো ইন্টারনেট প্রোটোকল, আইপি প্রোটোকল। এছাড়াও ওএসপিএফ রান করে, আরআইপি রান করে, বিজিপি রান করে, নানান ধরনের প্রোটোকল সেখানে আছে। চ্যাপ্টার 4 এবং 5 এ গিয়ে আমরা এই নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল গুলি সম্পর্কে শিখবো। চ্যাপ্টার 3 তে গিয়ে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল গুলি সম্পর্কে শিখবো। এই নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 2 তে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল গুলি সম্পর্কে ইন ডিটেইল আলোচনা করব। আর এই দুইটা লেয়ারের বিষয়সমূহ, এগুলি ডেটা কমিউনিকেশন কোর্সে আলোচনা করা হয়, এখানে আমরা ওইভাবে ইন ডিটেল আলোচনা করব না, তবে মাঝে মাঝে আলোচনায় চলে আসলে সেগুলি নিয়ে আমরা কথা বলবো। এখানে হলো ইথারনেট প্রোটোকল আছে, আমাদের যে ওয়াইফাই আমরা ব্যবহার করি তার জন্য 802.11, আজকাল আরো অনেক ভার্সন আছে এগুলির, সেগুলিও সামনের দিনে যদি ওয়্যারলেস নেটওয়ার্ক কোর্স পড়া আমাদের সৌভাগ্য হয় তাহলে সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল আছে, সেগুলিও এখানে কাজ করে। আর ফিজিক্যালে হলো বিটস গুলিকে আমরা আইদার ওয়্যারের ভিতর দিয়ে দিচ্ছি, অথবা অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে দিচ্ছি, অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে ইয়ার এর মধ্য দিয়ে আমরা ট্রান্সমিট করছি যদি ওয়্যারলেস ট্রান্সমিশন হয়। তো এই হলো আমাদের মূল 5টা লেয়ার। এই একটু আগে যেরকম আমরা টিকেটের ক্ষেত্রে যে ঘটনাগুলি বলতেছিলাম ঠিক ওরকম অ্যাপ্লিকেশন লেয়ারের মেসেজ এম, ওইটা টুকরা টুকরা হবে হয়ে ছোট্ট একটা মেসেজ, তার সাথে হেডার যুক্ত হবে। ট্রান্সপোর্ট লেয়ারে আসলো, তার সাথে হেডার যুক্ত হবে। এখানে সেগমেন্ট বলি আমরা, ট্রান্সপোর্ট লেয়ারের এই অংশটাকে আমরা সেগমেন্ট বলবো। এটা এখানে এসে যখন নেটওয়ার্ক লেয়ারে আসলো, আবার এর একটা নতুন হেডার যুক্ত হবে, এটা ট্রান্সপোর্ট লেয়ারের হেডার, এটা নেটওয়ার্ক লেয়ারের হেডার। এই হেডার যুক্ত হওয়ার পর এটাকে আমরা বলি আইপি ডেটাগ্রাম। এই আইপি ডেটাগ্রাম এখানে তৈরি হবে। এগুলি কিভাবে হয়, ইন্টারনাল স্ট্রাকচার কি, এগুলি সব আমরা চ্যাপ্টার 4-5 এ গিয়ে পড়বো। এরপরে আছে লিংক লেয়ার। লিংক লেয়ারে হলো আমরা এখানে ইরোর ডিটেকশন করি, লোকাল লিংক লেয়ারের ইরোর ডিটেকশন করি, সেটার জন্য আবার হেডার যুক্ত করি, এবং লিংক লেয়ারে গিয়ে এটাকে আমরা বলি হলো ফ্রেম। তাহলে একই জিনিস দেখো, এইখানে বলছি আমরা একটা ছোট মেসেজ, তারপরে এখানে গিয়ে আমরা ট্রান্সপোর্ট লেয়ারের সেগমেন্ট বলছি, এইখানে গিয়ে ওইটাকে আমরা বলতেছি আইপি ডেটাগ্রাম, এইখানে এসে বলতেছি হেডার যুক্ত করতেছি, করে সেটাকে বলতেছি ফ্রেম। ফ্রেম এর পরে এরপরে ফিজিক্যাল লেয়ারে গিয়ে ওইটা একটা প্যাকেট আকারে চলে গেল হলো ডেস্টিনেশনে, প্যাকেট আকারে ডেস্টিনেশনে চলে গেল। ডেস্টিনেশনে ঠিক উল্টা কাজটা হবে। ডেস্টিনেশনে গিয়ে ফিজিক্যাল লেয়ার তার হেডার স্ট্রাইপ অফ করে দিবে, লিংক লেয়ার তার হেডার বাদ দিয়ে দিবে, এই যে ইকুয়াল টু গেল,
নেটওয়ার্ক লেয়ার তার হেডার বাদ দিয়ে দিবে, চলে গেল এইটুকু। ট্রান্সপোর্ট লেয়ার তার হেডার বাদ দিয়ে দিবে, অরিজিনাল মেসেজ চলে গেল অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে। সেখান থেকে যে পার্টিকুলার, এটা এইচটিটিপি হলে এইচটিটিপি, ইমেল হলে ইমেল, যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনের কাছে এখান থেকে এন্ড টু এন্ড চলে যাবে। তাহলে এই হলো লেয়ারিং কনসেপ্ট। তার মানে কি, ট্রান্সপোর্ট লেয়ার, এই সেন্ডার যখন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের সহায়তা চাচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ক লেয়ারের সহায়তা চাচ্ছে, নেটওয়ার্ক লেয়ার লিংক লেয়ারের সহায়তা চাচ্ছে, লিংক লেয়ার ফিজিক্যাল লেয়ারের সহায়তা চাচ্ছে, যেন এটা ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব হয়। ঠিক উল্টা ভাবে ফিজিক্যাল লেয়ার কিছু প্রসেস করে লিংক লেয়ারকে প্রোভাইড করতেছে, লিংক লেয়ার কিছু প্রসেস করে ওই প্যাকেটটা কারেক্ট থাকলে সেটা নেটওয়ার্ক লেয়ারকে প্রোভাইড করতেছে। নেটওয়ার্ক লেয়ার যদি দেখে এটাই ডেস্টিনেশন, তাহলে সে ট্রান্সপোর্ট লেয়ারে দিয়ে দিচ্ছে। যদি না দেখে যে না এটা ডেস্টিনেশন না, তাহলে নেক্সট হোপ যেখানে আছে সেখানে ট্রান্সফার করে দিচ্ছে। তার মানে প্রত্যেকটা লেয়ারের প্রসেসিং আছে, তারপর ট্রান্সপোর্ট লেয়ারে দিয়ে দিচ্ছে, তারপরে এটা প্রসেসিং আছে, তারপরে অ্যাপ্লিকেশন লেয়ারে দিয়ে দিচ্ছে। তার মানে ডেস্টিনেশন যেখানে সেখানে। ঠিক একই রকম ভাবে চিন্তা করো, আমরা ওই যে টিকিটের যেটা এক্সাম্পল দিলাম, তুমি ঢাকা থেকে নিউ ইয়র্কে যাচ্ছ, মাঝখানে দুইটা এয়ারপোর্ট অন্তত গেছো, তার ভিতরে একটা হলো সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওইখানে তুমি নামছো, ওইখানে তুমি প্লেন থেকে নামছো, নেমে গেট চেঞ্জ করছো, রিফ্রেশ হয়েছো, এক কাপ কফি খাইছো, আবার 1-2 ঘন্টা ওখানে ব্রেক ছিল, সেটার পরে আরেকটা প্লেনে করে তুমি গেছো। ওইখানে তুমি নামছো এবং প্লেনও চেঞ্জ হয়ে গেছে। আসলে এখান থেকে হয়তো যে প্লেনে গেছো সেখানে সিট সংখ্যা ছিল 200, কিন্তু সিঙ্গাপুর থেকে তুমি যখন নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাপানে গেছো, তখন হয়তো বা সেখানে সিট ছিল 350 বা 400। বড় একটা প্লেন, দোতলা প্লেন, এই ধরনের একটা বড় প্লেনে তুমি চলে গেছো। তো ওই যে চেঞ্জ করতেছো, কিন্তু এগুলি রাউটিং হচ্ছে, তোমার ফরওয়ার্ডিং হচ্ছে, কিন্তু তোমার তোমার কিন্তু আলটিমেট ডেস্টিনেশনে তুমি পৌঁছায় নাই। দ্যাট মিনস অ্যাপ্লিকেশন বা ট্রান্সপোর্ট লেয়ার তোমাকে টাচ করে নাই, নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত তুমি অ্যাক্টিভিটিস তোমার চলছে মাঝখানে যখন তুমি আসো। তাহলে এই এই অংশগুলি হলো মাঝখানে প্রয়োজন আছে ফিজিক্যাল লেয়ার, লিংক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার। কিন্তু ট্রান্সপোর্ট লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার শুধু এন্ড টু এন্ড, ওই টিকিট কাটা আর ব্যাগেজ চেক করা এগুলি শুরুতে থাকবে আর লাস্টে থাকবে। মাঝখানে গিয়ে আমি ওই আবার সিঙ্গাপুর এয়ারপোর্টে গিয়ে টিকিট কাটবো না, নতুন করে ব্যাগেজ চেক ইনও করবো না। নারিতা এয়ারপোর্টেও নতুন করে টিকিটও কাটবো না, ব্যাগেজ চেক ইনও করবো না। ওইটা যারা দায়িত্ব নিয়েছে তারা আমার ওই ডেস্টিনেশন দেখে অটোমেটিক্যালি কোন কোন প্লেনে কোন কোন ব্যাগের সাথে কোনগুলি একত্রিত করে দিতে হবে তারা হিসাব নিকাশ করে দিয়ে দিবে। আমি যাচ্ছি আলাদা ক্যাবিনের ভিতরে, আর আমার ব্যাগ যাচ্ছে হলো ওই 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 নিচে যে আলাদা ব্যাগেজ এরিয়া আছে সেইটাতে, এবং ওইটার রাউটিং এর দায়িত্ব তাদের। একইভাবে ওইভাবে ইনফরমেশন গুলি ট্রান্সমিট হবে ইন্টারনেটে। এইখানে দেখো, এইটা আরো পরিষ্কার করে তোমাকে দেখিয়ে দিচ্ছে। বলতো এইখানে 2টা লেয়ার আর এখানে 3টা লেয়ার কেন? স্যার একটা রাউটার আর একটা স্যার হচ্ছে সুইচ, এই কারণে স্যার। রাইট, সুইচ হলো লেয়ার 2 ডিভাইস। সুইচ হলো লেয়ার 2 ডিভাইস, মানে ও ফিজিক্যাল লেয়ারের কাজ করতে পারে, ডেটা লিংক লেয়ারের কাজ করতে পারে। আর রাউটার হলো কি, লেয়ার 3 ডিভাইস, ও নেটওয়ার্ক লেয়ারের কাজ করতে পারে, লিংক লেয়ারের কাজ করতে পারে, ফিজিক্যাল লেয়ারের কাজ করতে পারে। মানে রাউটার হলো এন্ড টু এন্ড পাথ খুঁজে বের করতে পারে, আর সুইচ হলো শুধু এক মেশিন থেকে নেক্সট মেশিনে ডেটা ফরওয়ার্ডিং করতে পারে। ওর রাউটিং ক্যাপাসিটি নাই, ওর মধ্যে কোনো রাউটিং অ্যালগোরিদম নাই, ওই জন্য ওখানে লেয়ার কয়টা? মাত্র 2টা। আর সোর্সেও দেখো 5টা লেয়ার, ডেস্টিনেশনেও 5টা লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ারও সেখানে থাকবে। এবং ওইভাবে করে মেসেজ, এই যে দেখো ডেটাগ্রাম তৈরি হচ্ছে, তারপরে ফ্রেম তৈরি হচ্ছে, তারপর প্যাকেট আকারে ডেস্টিনেশনে চলে যাবে। ডেস্টিনেশনে যাওয়ার পরে ওই লেয়ারের অ্যাক্টিভিটিস গুলি করার পরে এই যে ডেস্টিনেশন মেশিনে চলে এসেছে। লিংক লেয়ারের হেডার কাটা গেল, নেটওয়ার্ক লেয়ারের হেডার কাটা গেল, ট্রান্সপোর্ট লেয়ারের হেডার কাটা গেল, এখন মেসেজ ডেস্টিনেশনে পৌঁছে গেছে। So this is how data is being transported from one layer to another layer.
এখন এই 5টা লেয়ারের অ্যাক্টিভিটিস গুলি সম্পর্কে আছে, এগুলি আর আমি ডিটেল বর্ণনা করতে চাচ্ছি না, তোমরা নিশ্চয়ই জানো এগুলি। অ্যাপ্লিকেশন লেয়ার মেল সার্ভিস দেয়, ডিরেক্টরি সার্ভিস দেয়, ফাইল ট্রান্সফার দেয়, নেটওয়ার্ক টার্মিনাল অ্যাক্সেস দেয়। প্রেজেন্টেশন লেয়ার এটা ছিল আগে, এখন এটা আর নাই। এটা ওই যে ইয়ে মডেলে তোমার যে 7 লেয়ার যে মডেল আছে সেইটাতে এটা ছিল, এখন আর প্রেজেন্টেশন লেয়ার নাই। সেশন লেয়ারও এখন আর নাই। ট্রান্সপোর্ট লেয়ার এখনকার টিসিপি/আইপি তে আছে। মেইনলি ও এরর কন্ট্রোল করে, ফ্লো কন্ট্রোল করে, কনজেশন কন্ট্রোল করে, এরপরে সেগমেন্ট অ্যাসেম্বলি রিঅ্যাসেম্বলি করে, সার্ভিস পয়েন্ট অ্যাড্রেসিং করে। ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল গুলি আমরা খুব বিস্তারিত আমরা পড়বো। নেটওয়ার্ক লেয়ার তোমরা জানো যে অ্যাড্রেসিং, লজিক্যাল অ্যাড্রেসিং এবং রাউটিং অ্যাক্টিভিটিস হলো নেটওয়ার্ক লেয়ারের কাজ। ডেটা লিঙ্ক লেয়ার মূলত হলো এই ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল তো করবেই লোকাল লেভেলে, তার সাথে ফিজিক্যাল অ্যাড্রেসিং করবে। আর হলো ফ্রেমিং। ফ্রেমিং বলতে হলো ওই ইরর ডিটেকশন, ইরর কারেকশন রিলেটেড যে সমস্ত বিষয় আছে সেগুলি সে ফ্রেম তৈরি করে করে এক একটা করে করে পাঠাবে। ফিজিক্যাল লেয়ারের কাজ অনেক বেশি। ফিজিক্যালে যে ইন্টারফেস, মিডিয়ার সাথে ইন্টারফেস করা, বিট থেকে সিগনালে, সিগন্যাল থেকে বিটে কনভার্ট করা, ডেটা রেট মেনটেন করা, সিনক্রোনাইজেশন এস্টাবলিশ করা সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যে, ফিজিক্যাল টোপোলজি মেনটেন করা, ট্রান্সমিশনের বিভিন্ন মোড থাকতে পারে, ব্রডকাস্ট মোড, অ্যানিকাস্ট মোড, মাল্টিকাস্ট মোড, এগুলি কন্ট্রোল করা, লাইন কনফিগারেশন রিলেটেড অ্যাক্টিভিটিস থাকতে পারে সেগুলি করা। এগুলি সম্পর্কে আমরা আগেও জেনেছি। এখানে সিকিউরিটি জাস্ট একটু তোমাদের ধারণা দেই। তোমরা জানো যে সিকিউরিটির উপর আলাদা একটা কোর্স আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত তোমরা জানবে। এবং আজকালকার সময়ে যেহেতু সোসাইটিতে সকল ধরনের অ্যাক্টিভিটিস ব্যাপক আকারে ইন্টারনেটের উপরে এখন নির্ভর করছে, এই জন্য সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম আকারে এখন ইম্পর্টেন্ট একটা ইস্যু আসলে হয়ে দাঁড়িয়েছে। এবং ডিজিটালাইজেশন যত বাড়ছে, সিকিউরিটির কনসার্ন তত বাড়ছে। কারণ আজকাল আমরা শুধু চিঠি, ডকুমেন্ট, ফাইল ইত্যাদি শুধু আমরা এই ইমেল, ইন্টারনেটের মাধ্যমে চালাই না, আমরা অত্যন্ত সংবেদনশীল ইনফরমেশন এই এই ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করছি। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, টাকা নিজের অ্যাকাউন্ট থেকে যেখান থেকে কোনো আইটেম কিনেছি সেখানে পাঠাচ্ছি। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, প্রতি মাসের স্যালারি অটোমেটিক্যালি অ্যাকাউন্টে চলে আসছে। এখানে কেউ কোনো লাইন ধরে টাকা নেওয়া দেওয়া এইগুলির পরিমাণ মারাত্মকভাবে কমে এসেছে এখন। তো এই ধরনের বিষয় হওয়ার কারণে এবং বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট ট্রান্সফার, তাদের চুক্তিপত্র সিগনেচার করা, তাদের মিটিং সহ নানান ধরনের বিষয় এখন এই ইন্টারনেটের উপর দিয়ে আমরা করছি। এবং তোমরা প্রথম দিকে আমি বলেছি যে ধরো অ্যামাজন, আলিবাবা, এরকম সবচেয়ে বড় রিটেল শপ যেগুলি প্রতি মিনিটে $1 মিলিয়ন বিক্রি করতেছে, যারা তাদের একটাও শপিং মল নাই, তাদের একটাও কোনো এরকম গ্রোসারি শপ নাই, বাট তারা সবচাইতে বেশি পরিমাণ ওয়ার্ল্ড ওয়াইড এই গ্রোসারি আইটেম, এভরিডে এসেনশিয়ালস তারা প্রতি মিনিটে $1 মিলিয়ন ইয়ে বিক্রি করতেছে। এগুলি সবই ইন্টারনেটের উপর দিয়ে হচ্ছে, কাজে ওইটার সিকিউরিটি এখন অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে যেন নেটওয়ার্ককে সেভ করতে পারি এবং ডিফেন্ড করতে পারি, এবং এই ধরনের সেফ আর্কিটেকচার আমরা ডিজাইন করতে পারি যেন দে আর ইমিউন টু অ্যাটাকস। আমরা যেরকম টিকা নেই রোগ মুক্তির জন্য, ওরকম ইমিউনিটি তৈরি করতে হবে নেটওয়ার্কের, যেন বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে সে মুক্ত থাকতে পারে। একটা দুইটা অ্যাটাক সম্পর্কে এখানে জাস্ট প্রাথমিক ধারণা দেওয়া আছে। একটা হলো ডিনায়াল অফ সার্ভিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাটাক। ডিনায়াল অফ সার্ভিস হলো, ধরো এই সার্ভার থেকে এরা হলো লেজিটিমেট ইউজার, যারা হলো সার্ভিস নিতে চাচ্ছে, কিন্তু ইললিজিটিমেট ইউজার যারা, অ্যাটাকার যারা, তারা করবে কি, এই এমন ভাবে তারা কোহর্টেড হয়ে এই সার্ভারটাকে এমন ভাবে বিজি রাখবে যেন যারা লেজিটিমেট ইউজার তারা যেন এই সার্ভারটা ব্যবহার করার চান্সই না পায়। সফটওয়্যার দিয়ে এমন ভাবে
এরা তো মানুষ চেষ্টা করতেছে সার্ভার থেকে অ্যাক্সেস পাওয়ার, আর এখানে হলো সফটওয়্যার দিয়ে এমন ভাবে কানেকশন এই সার্ভারের সাথে করবে যেন ওই সার্ভারকে মারাত্মক ভাবে বিজি করে ফেলে, যেন অন্যরা কেউ এটাকে থেকে সার্ভিস নিতে না পারে। এই জন্য এটাকে বলা হয় ডিনায়াল অফ সার্ভিস। লেজিটিমেট ইউজারদেরকে ডিনাই করবে যেন সার্ভিস তারা নিতে না পারে। এই অ্যাক্টিভ অ্যাটাক আছে, আবার হলো প্যাসিভ অ্যাটাক আছে। অ্যাক্টিভ অ্যাটাক তো জানতেই পারলো, যেখানে ডাইরেক্টলি ডেটাকে মডিফাই করে ফেলবে, ফলসিফিকেশন করবে ইত্যাদি। আর প্যাসিভ অ্যাটাক হলো ওই যে আড়ি পাতা সোনা, ডেটার ইনফরমেশন, মানে ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করে অন্য কোনো কাজে লাগানো। ডেটার পরিবর্তন করবে না, কিন্তু ডেটা চুরি করে নিবে। ডেটার জায়গায় থাকবে, কিন্তু সেই ডেটার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আছে সেগুলি নিয়ে ওই উইকিলিক্স যে কাজটা করেছে, ডেটার জায়গায় আছে, কিন্তু সেটা সিকিউরড প্লেসে ছিল, প্রাইভেসি ছিল, সেই সিকিউরিটি প্রাইভেসি ব্রেক করে ফেলেছে, পত্র পত্রিকায় দিয়ে দিয়েছে যে অমুক 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 কথা বলেছে, অমুক বিষয় অমুক জিনিস আলোচনা করেছে ইত্যাদি ইত্যাদি। তো এগুলিকে বলে হলো প্রাইভেসি অ্যাটাক। তো এই প্রাইভেসি অ্যাটাক ইভস ড্রপিং বলে, আড়ি পাতা বা কান পাতা। এই বিষয়সমূহ আসলে সিকিউরিটির মধ্যে আসবে। আর একটা হলো কোনো ডিভাইস বসানো মাঝখানে, যে এই সার্ভার থেকে ডেটা এই 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 লেজিটিমেট একটা ইউজার বির কাছে যাচ্ছে, এই যাওয়ার পথের যে রাস্তা সি করেছে কি, এখানে কান পেতে রেখেছে। প্যাকেট অ্যানালাইজার নামে এক ধরনের ডিভাইস আছে। ওই প্যাকেট অ্যানালাইজার দিয়ে এখান থেকে যদি সে চায় তাহলে প্যাকেট গুলিকে সে এক্সট্রাক্ট করতে পারে, সিগন্যালটাকে সে এক্সট্রাক্ট করতে পারে, বিটে কনভার্ট করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা যদি যে চিঠি পাঠাচ্ছি সেটা হুবহু পাঠাই, তাহলে সি অটোমেটিক্যালি সে কি করে ফেলতে পারবে, ওটাকে পড়ে ফেলতে পারবে। কিন্তু প্র্যাকটিক্যালি সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করা হয় এমন ভাবে, এখান থেকে অরিজিনাল যে মেসেজ, সে মেসেজ আসলে পাঠানো হয় না। ওই মেসেজের উপরে এনক্রিপশন অ্যালগোরিদম চালানো হয়, চালিয়ে ওখান থেকে হলো অরিজিনাল মেসেজের পরিবর্তে সাইফার টেক্সট তৈরি করা হয়। সাইফার টেক্সট হলো এই কেবলের ভিতর দিয়ে পাঠানো হয়। এই সাইফার টেক্সট আবার হলো ডিক্রিপ্ট একটা অপারেশন চালাতে হয় এই সাইফার টেক্সটের উপরে, সেটা শুধু বি চালাইতে পারবে, অন্য কেউ চালাইতে পারবে না, সেটা নিশ্চিত করা হয় একটা গোপন কি দিয়ে। মানে মেসেজকে যখন আমি এনক্রিপ্ট করতেছি তখন একটা কি ব্যবহার করতেছি, ওই কিটা আবার ডেস্টিনেশন জানবে, যখন ডিক্রিপ্ট করবে তখন ওই কি ব্যবহার করবে, অন্য কেউ মাঝখানের অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অ্যাজ ইফ সকালবেলা হাজব্যান্ড ওয়াইফ বাড়ি থেকে বের হয়েছে চাকরির উদ্দেশ্যে, দুইজনই বের হয়ে গেছে, একজন 8টায় বের হয়েছে, একজন 7:30টায় বের হয়েছে। তারা সারাদিন বাসা বন্ধ ছিল, অন্য কেউ আসলেও সেটা খুলতে পারবে না। বিকালবেলা আবার যে আগে এসছে, দুইজনের কাছে চাবি আছে, তারা এটা খুলতে পারে। যে যে যার কাছে যে আগে আসবে সেই তার চাবি দিয়ে এটা খুলতে পারে। তার মানে এই বাসায় লক করার ক্যাপাসিটিও তাদের, আনলক করার ক্যাপাসিটিও এই দুইজনের, অন্য কেউ এটা করতে পারবে না। ঠিক এরকম যে সেন্ডার এবং যে রিসিভার, তাদের দুইজনের কাছেই এই কিটা থাকবে, চাবিটা থাকবে, যেন তারা প্রয়োজনে তালা লাগাইতে পারে, প্রয়োজনে তালা খুলতে পারে, এনক্রিপ্ট করতে পারে, ডিক্রিপ্ট করতে পারে। মাঝখানের কেউ কিছু পাইলেও ওটাকে তারা করতে পারবে না। এরকম নানান ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি আমরা যখন এক্স্যাক্টলি ইয়েতে পড়বো, যখন আমরা হলো সিকিউরিটি চ্যাপ্টার পড়বো, তখন এ সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাবো। তো আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু ফান্ডামেন্টাল জিনিস আমরা আলোচনা করেছি, এবং সেখানে ইন্টারনেটের ওভারভিউ দেখেছি, প্রোটোকলের ডেফিনেশন শিখেছি, একটা নেটওয়ার্কের বিভিন্ন কম্পোনেন্ট গুলি সম্পর্কে শিখেছি, প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং এর পার্থক্য শিখেছি, ইন্টারনেটের স্ট্রাকচার দেখেছি, বিভিন্ন পারফরমেন্স মেট্রিক কিভাবে কম্পিউট হচ্ছে, লস, ডিলে, থ্রুপুট এবং লেয়ারিং কনসেপ্ট, সিকিউরিটির একটা ফান্ডামেন্টাল সম্পর্কে আমরা জানলাম। তোমাদের কাছে আমার একটা আরজি যেটা, সেটা হলো প্রফেসর ভিনসেন্ট সার, প্রফেসর ভ্যান জ্যাকবসন সহ, ক্লেইন রক সহ, প্রফেসর জন এফ কুরোজ, প্রফেসর রস, এরকম দেখবা বইয়ের মধ্যে এরকম অনেকগুলি
অনেকগুলি লিজেন্ডারি মানুষের ছবি সহ তাদের ইন্টারভিউ দিয়ে দেওয়া আছে। এইগুলি তোমরা একটু পড়বা। বই তো পড়বাই, বইয়ের টপিক পড়বা সেগুলি জানার জন্য, টেকনোলজি শেখার জন্য, এবং তোমার এই নেটওয়ার্কিং এর স্ট্যান্ডার্ড প্রোটোকল অ্যালগোরিদম গুলি কিভাবে কাজ করে সেগুলি তো শিখবাই। এট দ্য সেম টাইম, ওভার দ্য কোর্স অফ টাইম হিস্টোরি কি বলে, কিভাবে আরপানেট তৈরি হয়েছিল, মানুষ কিভাবে প্রথম চিন্তা করেছিল যে কিভাবে ডেটা এক মেশিন থেকে আরেক মেশিনে ট্রান্সফার হয়, তারপরে ধীরে ধীরে কিভাবে তাদের ইভলভিং হলো বিভিন্ন মানুষের কন্ট্রিবিউশনের কারণে, সেইগুলি সম্পর্কে একটু ধারণা রাখবা। এবং আমরা যে সায়েন্টিফিক এবং ইঞ্জিনিয়ারিং কমিউনিটিতে আমরা বিচরণ করি, সেখানে লিজেন্ডারি কন্ট্রিবিউশন করেছে যে সমস্ত মানুষজন, সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করেছে যে সমস্ত মানুষজন, সেই সমস্ত লিজেন্ডারি ব্যক্তিদের জীবন কাহিনী সম্পর্কে আসলে আমাদের জানা দরকার। তাহলে আমাদের মোটিভেশন বাড়বে, আমাদের ফুল পারসেপশন বাড়বে, এবং কৃতজ্ঞতা স্বীকারের জায়গায় আমরা আমাদের অবস্থানটাকে পরিষ্কার করতে পারবো। হয়তো আগামী দিনের ইন্টারনেটের চেহারা ভিন্ন হবে, আগামী দিনের ডেটা কমিউনিকেশনের মোড ভিন্ন হবে। আজকে মানুষ যেটা আঙ্গুল দিয়ে টাইপ করে তারপরে কোনো একটা কাজ সমাধান করতেছে, মাউস দিয়ে ক্লিক করে সাবমিট করতেছে বা ওকে বাটনের উপরে ক্লিক করতেছে, সামনের দিনে হয়তো এই জিনিসগুলিও মানুষের ইশারায়, চিন্তা চেতনায়, দৃষ্টি, নানান ধরনের বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হবে। সো সেই পরিবর্তন হবে, সেটা ঠিক আছে, কিন্তু হোয়াট ওয়াজ দ্য পাস্ট, how it was evolved, and who are the pioneer persons contributed in the history of the internet, তাদের সম্পর্কে আসলে আমাদের জানা দরকার, এবং সেটা খুব গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে তোমরা জানবে। আমি আজকে যে কাজটা করব সেটা হলো ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই চ্যাপ্টার 1 এর বিভিন্ন প্রবলেমের উপরে। এই অ্যাসাইনমেন্ট গুলি তোমরা যে কাজটা করবে সেটি হলো এই হাতে লিখবে, প্রত্যেকটা প্রবলেম নিজে সলভ করবে। একটা হলো টপ শিট দিবে, কাভার লেটার, কাভার পেজ, সেই কাভার পেজের মধ্যে তোমার নাম, তোমার আইডি, কোর্সের নাম, শিক্ষকের নাম, কোর্সের কোড ইত্যাদি সব থাকবে। অ্যাসাইনমেন্ট 1 লেখা থাকবে, আর ভিতরে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন গুলি থাকবে। হাতে লিখবে, কেউ কোনো কারোটা দেখে কপি করবে না, এবং ওইভাবে করে তোমরা হাতে লিখে দেন হলো সাবমিট করবা হলো 512 নাম্বার বি বিল্ডিং এর 512 নাম্বার রুমে শাখাওয়াত নামে একটা ছেলে আছে, ওর কাছে তোমরা এটা সাবমিট করবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে এইটা গেল। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই পর্যন্ত যা কিছু আমরা পড়েছি সেটার উপরে। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকের যে মূল টপিক আমরা আলোচনা করতে চেয়েছি সেটাতে আমরা চলে যাব। ওকে, তাহলে আমরা এই চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের যে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল সমূহ আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। অ্যাপ্লিকেশন লেয়ার তোমরা জানো যে অ্যাপ্লিকেশন লেয়ার হলো এমন একটা লেয়ার যেটার সাথে আমরা যারা ইউজার বা ডিজাইনার তাদের ডাইরেক্ট রিলেশনশিপ আছে। অ্যাপ্লিকেশন লেয়ারই আমরা আসলে চেঞ্জ করতে পারি, অ্যাপ্লিকেশন লেয়ারেই আমরা নতুন চিন্তা চেতনা দিতে পারি। আর বাকি যেগুলি আছে এগুলি সবই আসলে ডিফাইন্ড, এবং যারা নেটওয়ার্ক প্ল্যানার, ডিজাইনার, আর্কিটেকচার, রিসার্চার, ম্যানুফ্যাকচারার অফ দি ডিভাইসেস, তারা আসলে কন্ট্রোল করে। কাজেই প্রথমে আমরা এই বইটা
আর নামের মধ্যে দেখো এ টপ ডাউন অ্যাপ্রোচেস। এই টপ ডাউন অ্যাপ্রোচের নাম দেওয়ার পিছনে কারণ হলো আগে তারা অ্যাপ্লিকেশন লেয়ারের ডিমান্ডটা নিয়ে এসেছে, যে অ্যাপ্লিকেশন লেয়ার কি ডিমান্ড করে, সেই ডিমান্ড ফুলফিল করার জন্য এখন চিন্তা করেছে ঠিক আছে এটা ডিমান্ড আছে হলো অ্যাপ্লিকেশন লেয়ারের এইটা, এখন এই ডিমান্ড ফুলফিল করার জন্য নেটওয়ার্ক ট্রান্সপোর্ট লেয়ারে কি কি কাজ করতে হবে, নেটওয়ার্ক লেয়ারে কি কি কাজ করতে হবে, এবং ডাউন টু দা ফিজিক্যাল লেয়ার প্রত্যেকটাতে কি কি কাজ করতে হবে সেগুলি তারা কি করেছে, ডিফাইন করেছে। তো সেই পদ্ধতি অনুযায়ী আমরাও আমাদের আলোচনাটাকে সাজাবো। প্রথমে আলোচনা করব প্রিন্সিপলস অফ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনস, এরপরে আমরা আলোচনা করব ওয়েব অ্যান্ড এইচটিটিপি, ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেটিং ইন্টারনেট অ্যাপ্লিকেশনস, ফাইল ট্রান্সফার প্রোটোকল, আজকাল যদি এটার পরিমাণ অনেক কমে এসেছে কারণ এইচটিটিপি দিয়েই ফাইল ট্রান্সফার করা সম্ভব। ইমেইল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ইজ দ্য ডিফ্যাক্টো ওয়ান, এন্ড ইন্টারনেট মেল অ্যাক্সেস প্রোটোকল, সেটা আমরা আলোচনা করব। এবং এই লেয়ারের আর একটা ইম্পর্টেন্ট প্রোটোকল হলো ডোমেন নেম সিস্টেম, ডিএনএস বলি আমরা, সেটাও আমরা বিস্তারিত আলোচনা করব। এছাড়া আছে পয়েন্ট টু পয়েন্ট পি2পি নেটওয়ার্ক আর্কিটেকচার, ভিডিও স্ট্রিমিং, সকেট প্রোগ্রামিং, এগুলি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা একটা কনসেপচুয়াল ভিউ পাওয়ার চেষ্টা করি। অ্যাপ্লিকেশন লেয়ারের পার্সপেক্টিভ আমরা দেখেছি যে এন্ড টু এন্ড হলো ডেটা ট্রান্সমিট হবে, এবং সে সার্ভিস নেয় কার কাছ থেকে, সে সার্ভিস নেয় হলো ট্রান্সপোর্ট লেয়ারের কাছ থেকে, সেগুলো সার্ভিস নেয়। এবং এখানে দুই ধরনের অ্যাপ্লিকেশন আর্কিটেকচার আছে, একটা হলো ক্লায়েন্ট সার্ভার প্যারাডাইম, আর একটা হলো পেয়ার টু পেয়ার, মানে একটা মেশিন ক্লায়েন্ট মেশিন আর একটা সার্ভার মেশিন ক্লায়েন্ট সার্ভারের সাথে কোনো ডেটার জন্য যাচ্ছে। আর একটা হলো আর্কিটেকচার, এখানে কোনো সার্ভার নাই, দুইজনই সমান, কখনো এ ক্লায়েন্ট হয় বি সার্ভার হয়, কখনো এ সার্ভার হয় বি ক্লায়েন্ট হয়, একে অপরের কাছ থেকে তারা ডেটা এক্সচেঞ্জ করে, ফাইল এক্সচেঞ্জ করে, বা মেসেঞ্জারে কমিউনিকেট করে, বা আজকাল তো ভয়েস ওভার আইপি খুবই ডমিনেটিং একটা অ্যাপ্লিকেশন, এই সমস্ত অ্যাপ্লিকেশন তারা ব্যবহার করে। তো আমরা এইগুলি সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব, এবং অ্যাপ্লিকেশন লেয়ারের যেগুলি প্রোটোকল আছে সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। আজকাল তোমরা জানো যে প্রতিদিন নিত্য নতুন অ্যাপ্লিকেশন যুক্ত হচ্ছে ইন্টারনেটে। প্রথম যখন আবিষ্কার হয়েছিল ইন্টারনেট, তখন মানুষের ইচ্ছা ছিল যে শুধু ফাইল ডেটা কিভাবে ট্রান্সফার করা যায়। পরবর্তীতে আসলো ইমেইল, এরপরে আসলো হলো এরকম ওয়েবের মাধ্যমে ডিসপ্লে কিভাবে করা যায়, যখন যার খুশি সে তখন সেটা ওখান থেকে ডাউনলোড করে নিবে বা আপলোড করতে পারবে। এই ধরনের আস্তে আস্তে এখনকার সময় দেখো সোশ্যাল নেটওয়ার্কিং, মানে ইন্টারনেট ইউজ করা বলতেই একটা বড় কমিউনিটি আছে যারা সোশ্যাল নেটওয়ার্কিং এ শুধু বুঝে ইন্টারনেট ইউজ করা বলতে। এরপরে মাল্টি ইউজার গেমিং, নতুন অ্যাপ্লিকেশন হেভিলি ইউজড নাওয়াডেজ অল অ্যাক্রস দ্য গ্লোব। আগে মানুষ, আমাদের সময় আমরা খেলাধুলা করতাম, স্কুল শেষ হয়ে গেলে বাড়িতে এসে নাস্তা টাস্তা করে বাগানে যাইতাম, ওখানে গাছগাছালির নিচে ছায়া ঘেরা জায়গা, নিজের ভাই বোন, চাচাতো ভাই বোন, পাড়া প্রতিবেশী মিলে তারপর খেলাধুলা। খেলাধুলা বলতেই হলো একটা মাঠের মধ্যে একত্রিত হইতে হবে, এরপরে খেলাধুলা করতে হবে। আজকাল এটা এমনই ভার্সাটাইল হয়ে গিয়েছে, স্পেস এবং টাইম হাইলি এক্সপ্যান্ডেড হয়ে গিয়েছে। পৃথিবীর বিভিন্ন কর্নারের মানুষ যে কোনো সময় তার নিজ জায়গা থেকে একটা গেমিং অ্যাপ্লিকেশনে ঢুকতে পারছে, এবং সেখানে সে একজন প্লেয়ার হিসাবে অংশগ্রহণ করতে পারছে। নানান ধরনের এই ধরনের গেমিং আছে। আবার কতগুলি মানুষ একে অপরের সাথে যোগাযোগ করে আগে থেকে টাইম দিয়ে যে কালকে রাত 9টার সময় আমরা 5 জন অমুক জায়গায় একসাথে গেম খেলবো। তার মধ্যে একজন আমেরিকায় আছে, একজন ইউরোপে আছে, একজন এশিয়ায় আছে, একজন আফ্রিকায় আছে, এরকম হইতেই পারে। তো এই ধরনের যে স্পেস এবং টাইমের যে এক্সপ্যানশন হওয়ার কারণে অপরচুনিটি
এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পেয়েছে এবং মানুষ এইগুলি মানে প্রতিদিন নতুন নতুন অ্যাপ্লিকেশন ইন্টারনেটের সাথে যুক্ত করছে। তোমরা ভেরি রিসেন্টলি দেখেছো যে ইউটিউব, হুলু এসব ছাড়াও নেটফ্লিক্স বর্তমানে মারাত্মক পপুলার একটা অ্যাপ্লিকেশন, ভিডিও স্ট্রিমিং অ্যাপ্লিকেশন হিসাবে আবির্ভূত হয়েছে। ফলে মানুষের কাছে এখন এই ভিডিও কন্টেন্ট যে কোনো সময় তারা তাদের পছন্দ মতো সেখান থেকে স্ট্রিমিং করে নিজেরা তাদের ক্লায়েন্ট তারা দেখতে পাচ্ছে। আমরা বলি কন্টেন্ট সেন্ট্রিক নেটওয়ার্ক, কন্টেন্ট ড্রাইভেন নেটওয়ার্ক, সিডিএন, কন্টেন্ট ড্রাইভেন নেটওয়ার্ক। মানে কন্টেন্ট কোথায় আছে তার উপরে ভিত্তি করে নেটওয়ার্কের রাউটিং কিভাবে হবে, নেটওয়ার্কের সুইচিং কিভাবে হবে, এই বিষয়গুলি আসলে নির্ধারণ করা হচ্ছে। তাহলে কন্টেন্ট distribution and content accessing has been another very important network application. P2P file sharing বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস ওভার আইপি, যেটা একটু আগে বলতেছিলাম, এখান থেকে শুধু স্কাইপই আছে বর্তমানে, তোমরা জানো। হোয়াটসঅ্যাপ বর্তমান সময়ে একেবারে খুবই হাইলি ইউজড একটা অ্যাপ্লিকেশন। কিছুদিন আগে এই ধরনের ইমো বা আরো বেশি অ্যাপ্লিকেশন ছিল যেগুলি খুব অজস্র জায়গায় ব্যবহার করা হতো। এবং এই যে ভেরি রিসেন্টলি জুম যদিও আবিষ্কার হয়েছে অনেক আগে, কিন্তু এই কোভিড আসার পরে এর যে ব্যবহার মারাত্মক আকারে বেড়ে গিয়েছে এবং হিউজ পরিমাণ লোড এই জুম সার্ভারের উপরে অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এটা স্থাপিত হয়েছে এবং হিউজ বিজনেসও তারা করেছে। তার মানে হলো ইন্টারনেট টেকনোলজি has been a very powerful tool now to make business and to provide ubiquitous services to the users. Internet search এটা আরেকটা অ্যাপ্লিকেশন, রিমোট লগ ইন, বাসায় আছি অফিসিয়াল মেশিনে আমি লগ ইন করতে পারি এবং অফিসিয়াল মেশিনে যে কাজ করতাম সেগুলি আমি এখন করতে পারি। মোবাইল অ্যাপ্লিকেশনে, মোবাইলে আমি কোন একটা অ্যাপ্লিকেশন করছি, মোবাইলে আমি চালাচ্ছি, কিন্তু মোবাইলে আসলে ওই হেভি কোড এক্সিকিউট হচ্ছে না। কোড অফলোডিং টেকনোলজি আবিষ্কার হয়েছে এখন। কোড কি হচ্ছে, মোবাইল থেকে অফলোড হয়ে একটা সার্ভারে চলে যাচ্ছে, সেই সার্ভারে ক্লাউডে এক্সিকিউট হয়ে রেজাল্ট আমার মোবাইলে চলে আসছে। তার মানে মোবাইল বা ল্যাপটপের মতো ছোট টাইনি ডিভাইসেও আমরা এখন অনেক হেভি ওয়েট সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন আমরা এখন রান করতে পারছি। কারণ কি, আমাকে দেখাচ্ছে এখানে এক্সিকিউট হচ্ছে, কিন্তু আসলে এখানে এক্সিকিউট হচ্ছে না। এক্সিকিউট হওয়ার জন্য যেহেতু আমার ডিভাইসটা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, এটা ট্রান্সফার হয়ে উপরে চলে যাচ্ছে আমার মোবাইল ডিভাইস। এখানে এই ডিভাইসে আমি কোনো বাটন চাপছি, সঙ্গে সঙ্গে আমার কোডটা অ্যান্টিনার মাধ্যমে, টাওয়ারের মাধ্যমে সে হলো চলে যাচ্ছে কোথায়, এই একটা ক্লাউড ডেটা সেন্টারে চলে যাচ্ছে। ওই ডেটা সেন্টারের হিউজ কম্পিউটেশন সম্পন্ন একটা সার্ভারে ওইটা এক্সিকিউট হয়ে তারপরে আবার মোবাইল টাওয়ার হয়ে আমার কাছে রেজাল্টটা চলে আসছে। এবং এইগুলি হয় এতই দ্রুত, মিলি সেকেন্ড রেঞ্জে, যে আসলে আমার কাছে মনে হচ্ছে এই মোবাইল যখন আমি চাপছি আমার কাছে মনে হচ্ছে যেন লোকালি এটা এক্সিকিউট হচ্ছে। এই ধরনের ভেরি ফাস্ট এক্সিকিউশন ইনফ্রাস্ট্রাকচার বর্তমানে ইন্টারনেটের হাইলি টেকনিক্যাল ইউজেজের কল্যাণে এটা আসলে সম্ভব হচ্ছে। তো এই বিষয়গুলি তোমরা সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্স দিয়ে পড়বে, জানবে এবং এর সম্পর্কিত যে সমস্ত অ্যাপ্লিকেশনস গুলি আছে সেগুলি তোমরা ওয়ার্কিং প্রিন্সিপল সম্পর্কে বিস্তারিত জানবে। বইটা আর যে অথার প্রফেসর কুরোজ এন্ড রস, তাদের দুইজনকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে তারা খুবই সিনসিয়ারলি প্রতিটা বিষয়, আপডেটেড তথ্য, বিভিন্ন রিসার্চ পেপার দেখে, টেকনোলজি দেখে, ম্যানুফ্যাকচারিং ইমপ্রুভমেন্ট দেখে বইটা আপডেট করেছে। এবং আজকে থেকে জাস্ট 7 বছর আগে আমি এই বইটার হলো চতুর্থ ভাষণ যেটা সেটা পড়িয়েছি।
আজকে দেখো 8ম ভার্সন, 8th ভার্সন চলে এসেছে। তার মানে ভেরি রেগুলারলি তারা কিন্তু এই ভার্সন তারা আপডেট করছে, এবং অল অ্যাক্রস দ্য গ্লোব এই বইটা বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ানো হয়। তাহলে তোমরা এখান থেকে এর এর যে ইন্টারনাল যে ডিটেলস আর্কিটেকচার এগুলি সম্পর্কে ভালো ধারণা নিবে, এটা আমাদের এক্সপেকটেশন। তো যেটা বলছিলাম সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ারে কিন্তু আমাদের কাজ করার ক্যাপাসিটি আছে। আমরা চাইলেই নতুন নতুন অ্যাপ্লিকেশন সেখানে যুক্ত করতে পারি। আমাদের নিজস্ব সার্ভারে আমরা অ্যাপ্লিকেশনটাকে হোস্ট করতে পারি এবং মানুষের জন্য আমরা ওপেন করে দিতে পারি, এটা তারা যেন ব্যবহার করে। মোবাইল অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারি, ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমরা লিখতে পারি, এবং এই অ্যাপ্লিকেশন সমূহ এন্ড হোস্টে চলছে। চলার পরে এই সার্ভার গুলি হলো এন্ড হোস্ট, যেখানে অ্যাপ্লিকেশন গুলি চলছে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস দিয়ে আমরা হলো তাকে অ্যাক্সেস করছি। আবারও দেখো এন্ড হোস্ট গুলিতে যে প্রোটোকল চলছে সেটা কিন্তু 5টা লেয়ার: অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ার, এবং তারা একে অপরের সাথে কমিউনিকেট করছে। মেনলি ক্লায়েন্ট যারা মেশিন, ডিভাইস, ল্যাপটপ হোক, মোবাইল ফোন হোক অথবা ডেস্কটপ মেশিন হোক, তারা আসলে সার্ভারের সাথে কমিউনিকেট করে ওই সার্ভিসটা নেওয়ার জন্য, এবং অ্যাপ্লিকেশন লেয়ার মূলত সার্ভিসটা দিচ্ছে। কিন্তু এই অ্যাপ্লিকেশন সার্ভিসটা দেওয়ার জন্য মাঝখানে হলো বিভিন্ন যে লেয়ার আছে সেই লেয়ার গুলি ফাংশন করবে, তারা যেন একে অপরের সাথে কমিউনিকেট করে। তার মানে এন্ড হোস্টে কিন্তু আমাদের এই নেটওয়ার্ক কোর এর নিয়ে কোনো চিন্তা নাই। এন্ড হোস্টে শুধু অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা এবং অ্যাপ্লিকেশনের ক্যাপাসিটি নিয়ে চিন্তা। নেটওয়ার্ক কোর ডিভাইসেস কিন্তু ইউজার অ্যাপ্লিকেশন ডু নট রান এনি ইউজার অ্যাপ্লিকেশন। নেটওয়ার্ক কোর ডিভাইসে কিন্তু কোনো ইউজার অ্যাপ্লিকেশন চলছে না, ফলে সেইখানে আমার কোনো অ্যাপ্লিকেশন লেয়ারও দরকার নাই, ট্রান্সপোর্ট লেয়ারও দরকার নাই। যদি হয় ক্লায়েন্ট সার্ভার প্যারাডাইম, তাহলে সার্ভারে চলছে, ক্লায়েন্ট সেটা অ্যাক্সেস করছে। সার্ভার হলো অলওয়েজ অন থাকে। সার্ভার কতক্ষণ অন থাকে? অলওয়েজ অন থাকে, 7x24। এবং এখানে সাধারণত পার্মানেন্ট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে, ফিক্সড আইপি অ্যাড্রেস। না হলে তো সার্ভারকে অ্যাড্রেস চেঞ্জ করলে তো আমরা বিভিন্ন সময় খুঁজে পাবো না সার্ভার। টিপিক্যালি ফিক্সড আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে। এবং আজকাল সার্ভারগুলি এরকম স্ট্যান্ডালোন সার্ভার না করে ওপেন ডেটা সেন্টারে এগুলিকে হাউস করা হয়, যেন এটার সাইজটাকে ডাইনামিক্যালি আপ করা যায় অথবা ডাইনামিক্যালি ডাউন করা যায়। তো সেই ধরনের ফ্যাসিলিটিস এখানে রয়ে গেছে। আর ক্লায়েন্ট মেশিন যেগুলি, সেগুলি হলো ইন্টারমিটেন্টলি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। এটা কখনো বন্ধ থাকবে, কখনো অ্যাভেলেবল থাকবে, তার যখন প্রয়োজন হবে তখন সে অন করে সার্ভারের সাথে কমিউনিকেট করবে। এবং এটার ফিক্সড আইপি অ্যাড্রেসও থাকতে পারে, আবার ডাইনামিক আইপি অ্যাড্রেসও থাকতে পারে। যেরকম আমাদের কম্পিউটার যেগুলি ইয়ের সাথে কানেক্টেড, ল্যাবের কম্পিউটার গুলি বা অফিসের কম্পিউটার গুলি, এগুলি সাধারণত ফিক্সড আইপি অ্যাড্রেস থাকে, কারণ একই জায়গায় আছে, যেটা আইসিটি সেল সেখান থেকে এগুলি কন্ট্রোল করে। কিন্তু আমাদের মোবাইলের যে আইপি অ্যাড্রেস পাই, এটা টেম্পোরারি। কিছু সময়ের জন্য ওয়াইফাই এর সাথে আমরা কানেক্টেড হই অথবা মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই, এবং সেটার মাধ্যমে একটা টেম্পোরারি আইপি অ্যাড্রেস হয়, এবং সেটি দিয়ে আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি। তো এবং কখনো আমার এটা বন্ধ থাকতে পারে, কখনো চালু থাকতে পারে। এইটা হলো আমাদের নিজস্ব চয়েসের বিষয়। কিন্তু সার্ভারের ক্ষেত্রে, যেহেতু সার্ভারের ডেটা বিভিন্ন কর্নার থেকে, পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন মানুষ ব্যবহার করছে, কাজে সেটি সবসময় অন থাকে। এবং এখানে HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ইন্টারনেট মেল অ্যাক্সেস প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল সহ আরো অনেকগুলি প্রোটোকল অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট মেশিনে চালু থাকতে পারে। এবং সকল কমিউনিকেশন ক্লায়েন্ট থেকে সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্ট, মানে সার্ভারের মাধ্যমে সকল কমিউনিকেশন হবে। সার্ভার যদি কোনো গেমিং সার্ভার হয়, তাহলে যদি অনলাইন গেম খেলি আমি সার্ভারের সাথে কমিউনিকেট করব, সেও সার্ভারের সাথে কমিউনিকেট করবে, এবং সার্ভারের মাধ্যমে আমরা 10 জন 5 জন 7 জন একে অপরের সাথে কমিউনিকেট করব। এই ধরনের হলো
ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশন। পেয়ার টু পেয়ার আর্কিটেকচার হলো এখানে কোনো অলওয়েজ অন কোনো সার্ভার নাই, এখানে কোনো সিস্টেম নাই যেটি ডেডিকেটেডলি কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে। আরবিট্রারিলি যার যখন চয়েস সে তখন নেটওয়ার্কে জয়েন করবে এবং একে অপরের সাথে কানেক্টেড হবে, এবং এইভাবে করে তারা এই যে ডাইরেক্ট কমিউনিকেশন, এই যে এটা একটা ক্লায়েন্ট, এটা একটা ক্লায়েন্ট, ডাইরেক্ট তারা পেয়ার টু পেয়ার কমিউনিকেট করছে, একে অপরের অ্যাড্রেস ব্যবহার করে বিভিন্ন রাউটার বা ইত্যাদি হয়ে প্যাকেট যাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু এখানে কোনো ডেডিকেটেড সার্ভার নাই, অনেকটা অপরচুনিস্টিক নেটওয়ার্কিং ফ্যাসিলিটিস এখানে তৈরি হচ্ছে। এই একটা তিনটা মিলেও এরকম নেটওয়ার্কিং করতে পারে এবং একে অপরের সাথে তারা কমিউনিকেট করছে। যেরকম আমরা কখনো যদি ডাইরেক্ট কোনো ভয়েস কল করি, স্কাইপি দিয়ে গ্রুপ কল করি, তখন এই ধরনের 3-4 জন সরাসরি আমরা একে অপরের সাথে কমিউনিকেট করছি এবং ডেটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা কথা বলতে পারতেছি, সেই ধরনের স্ট্রাকচার সেখানে তৈরি হবে। পেয়ার্স বলে এগুলিকে, সেলফ স্কেলেবল। সুবিধা কি? সুবিধা হলো আগেরটার ক্ষেত্রে শুধু সার্ভারের ক্ষেত্রে অসুবিধা ছিল যে একটাই সার্ভার লক্ষ হাজার ক্লায়েন্ট যদি এরকম করে কানেক্ট হওয়া চায় তাহলে এই সার্ভার বটলনেক কন্ডিশনে পড়ে যাবে, বা সার্ভারে যদি কোনো ডেটা থাকে সেই ডেটা যদি সাইমালটেনিয়াসলি লক্ষ লক্ষ মানুষ ডাউনলোড করতে চায় তাহলে সেই সার্ভার একটা বটলনেক কন্ডিশনে পড়ে যাবে, বিজি হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু প্রত্যেকের সাথে কমিউনিকেট করতে পারছে, সিগনিফিকেন্টলি এটা স্কেলেবল এবং প্রচুর পরিমাণ ডেটা পেয়ার টু পেয়ার কমিউনিকেশনের মাধ্যমে সাইমালটেনিয়াসলি পাঠানো সম্ভব। নির্দিষ্ট কোনো সার্ভার বা নির্দিষ্ট কোনো হার্ডওয়্যার ডিভাইসের পারফরমেন্স দ্বারা ওভারঅল নেটওয়ার্কের ডেটা কমিউনিকেশনের স্পিড নিয়ন্ত্রিত হচ্ছে না। কিন্তু সমস্যা হলো সেটা হলো এরা যে কখন অ্যাভেলেবল থাকবে সেটা জানা নাই, এবং আসলে এরা কি অথেন্টিকেটেড ডেটা দিচ্ছে নাকি ইললিজিটিমেট ডেটা দিচ্ছে, রং ডেটা দিচ্ছে, তার কোনো আসলে গ্যারান্টি থাকবে না। কিন্তু যদি এই ধরনের সার্ভার থাকে ডেডিকেটেড, তাহলে সেখানে তার পিছনে একটা প্রতিষ্ঠান কাজ করবে, সেই প্রতিষ্ঠানের একটা রেজিস্ট্রেশন থাকবে, সেই প্রতিষ্ঠানের রাষ্ট্রীয়, সামাজিক এবং ইন্টারন্যাশনাল ল দ্বারা এটা বাধ্যবাধকতা থাকবে যে লেজিটিমেট ইনফরমেশনই সে শুধু মানুষকে প্রোভাইড করবে। কিন্তু এই ধরনের পেয়ার টু পেয়ার যদি হয়, সেটা কি আপডেটেড নাকি আপডেটেড না, এটা কি ওল্ড ইনফরমেশন নাকি মানে মানে এটা কি বিকৃত কোনো তথ্য কিনা, তার কোনো আসলে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন আসলে সেখানে থাকবে না। তো সেই জায়গাগুলিকে প্রোটেক্ট করার জন্য পেয়ার টু পেয়ার বর্তমানে অনেক অ্যাপ্লিকেশনই ব্যবহার করা হচ্ছে, বাট স্টিল ফর কমার্শিয়ালাইজেশন, ফর অথেন্টিকেটেড সার্ভিস, ফর সিকিউরড সার্ভিসেস, পেয়ার টু পেয়ার আর্কিটেকচার আসলে ওইভাবে বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল সার্ভিস যেখানে দেওয়া হয় সেখানে করা হচ্ছে না, ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারই ব্যবহার করা হয়। আজকের আলোচনা আমি শেষ করব এই পার্টিকুলার টপিকটা দিয়ে। সেটা হলো, তোমরা জানো যে অ্যাপ্লিকেশন সমূহ আসলে একটা প্রসেস এবং সেই হোস্টে রান করতেছে। কোনো প্রোগ্রাম যখন রান করি আমরা তখন সেটাকে বলি হলো আমরা প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস, এবং এই প্রসেসগুলি একে অপরের সাথে কমিউনিকেট করে এবং সেখানে অপারেটিং সিস্টেম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি একই অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রসেস কমিউনিকেট করতো তাহলে ইন্টার প্রসেস কমিউনিকেশন, আইপিসি নামে একটা মেথড আছে যেটা দিয়ে আমি এই মেসেজটা কমিউনিকেট করতে পারতাম, ইন্টার প্রসেস কমিউনিকেশন। কিন্তু আমাদের এখানে যেহেতু ক্লায়েন্ট প্রসেস এবং সার্ভার প্রসেস দুইটা ভিন্ন দুইটা মেশিনে রান করতেছে এবং সেই দুইটা মেশিন পৃথিবীর এক কর্নারে আর এক কর্নারে হতে পারে, কাজেই তাদের মধ্যে কমিউনিকেশন করতে হলে একটা বিশেষ অ্যাড্রেসিং মেকানিজম লাগবে এবং একটা বিশেষ মেসেজিং মেকানিজম লাগবে, যার মাধ্যমে এই দুইটা প্রসেসের মধ্যে আমরা কমিউনিকেট করতে পারবো। সেটা P2P হোক অথবা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার হোক, উভয়ের ক্ষেত্রেই এই প্রসেস টু প্রসেস, ক্লায়েন্ট টু সার্ভার অর টু হোস্ট মেশিনস এর যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে কমিউনিকেট হবে। এই প্রসেস শব্দটা আমরা কেন নিয়ে আসলাম? এমন হতে পারে
এইখানে একটা হোস্ট মেশিন এ, এইখানে একটা হোস্ট মেশিন বি। এই হোস্ট মেশিন বি তে এ থেকে কমিউনিকেট করা হচ্ছে। হোস্ট মেশিন এ তে এরকম একাধিক প্রসেস চলতে পারে, হোস্ট মেশিন বি তে এরকম একাধিক প্রসেস চলতে পারে। এমন হতে পারে যে এর 1 নাম্বারটা এখানকার 3 নাম্বারের সাথে কমিউনিকেট করতেছে, এর 2 নাম্বারটা এখানকার 1 নাম্বারের সাথে কমিউনিকেট করতেছে, এর 3 নাম্বারটা ওখানকার 2 নাম্বারের সাথে কমিউনিকেট করতেছে। এইটা হতে পারে। তার মানে অ্যাকচুয়াল কমিউনিকেশন আসলে হোস্ট টু হোস্ট না। আমরা যখন অ্যাপ্লিকেশন লেয়ারে যখন কথা বলতেছি, অ্যাকচুয়াল কমিউনিকেশন হলো প্রসেস টু প্রসেস। অ্যাকচুয়াল কমিউনিকেশন হলো প্রসেস টু প্রসেস। আবার এমন হতে পারে আর একটা অ্যাপ্লিকেশন এ মেশিনের, সে হলো অন্য একটা মেশিন সি, ওই সি মেশিনের আর একটা প্রসেসের সাথে সে কমিউনিকেট করতেছে। এটা হইতেই পারে। আমরা প্রায়শই ইন্টারনেটে ঢুকে একদিকে গেম খেলতেছি, একদিকে গান শুনতেছি, আর একদিকে ওয়েব ব্রাউজ করতেছি, নানান কিছু করে থাকি। দ্যাট মিনস সাইমালটেনিয়াসলি আমরা অনেকগুলি প্রসেস একটা মেশিনে চালাই, এবং সেই প্রসেসগুলির আমি ক্লায়েন্ট হোস্ট একটাই, কিন্তু আমি কখনো আমেরিকার সার্ভারে, কখনো বাংলাদেশের কোনো সার্ভারে, কখনো ইউরোপের কোনো সার্ভারে আমরা কমিউনিকেট করতেছি। সো অ্যাকচুয়াল কমিউনিকেশন আসলে অ্যাপ্লিকেশন লেয়ারে যখন আমরা থাকবো, তখন আসলে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন আমরা চিন্তা করব, নট ফ্রম মেশিন টু মেশিন। মেশিন টু মেশিন চিন্তা করবে হলো নেটওয়ার্ক লেয়ার যখন আমরা পড়বো তখন। আমরা এখন চিন্তা করব হলো একটা প্রসেস থেকে একটা প্রসেসের সাথে আমাদের কমিউনিকেশন হচ্ছে। এই প্রসেস টু প্রসেস কমিউনিকেশনের জন্য দরকার হয় হলো আমাদের সকেট। প্রশ্ন হলো সকেট কি? এই সকেটের আলোচনাটা দিয়েই আজকে ক্লাস আমরা শেষ করব। সকেট হলো একটা ইন্টারফেস ইন বিটুইন ট্রান্সপোর্ট লেয়ার এন্ড অ্যাপ্লিকেশন লেয়ার। ইটস লাইক এ ডোর ইন বিটুইন অ্যাপ্লিকেশন লেয়ার এন্ড ট্রান্সপোর্ট লেয়ার। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সাথে একটা সকেট অ্যাসোসিয়েটেড থাকবে। তার মানে একটা ট্রান্সপোর্ট লেয়ারের সাথে অ্যাপ্লিকেশন লেয়ারের বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড জন্য অনেকগুলি সকেট থাকতে পারে। ট্রান্সপোর্ট লেয়ার একটাই, কিন্তু অনেকগুলি সকেট থাকতে পারে। তাহলে এইখানে অনেকগুলি প্রসেসের সাথে ট্রান্সপোর্ট লেয়ার যেন আলাদা আলাদা ভাবে কমিউনিকেট করতে পারে, ওই জন্য আলাদা আলাদা সকেট লাগবে। নিচের এই যে অংশগুলি, এগুলি অপারেটিং সিস্টেম আসলে কন্ট্রোল করে, ট্রান্সপোর্ট লেয়ার থেকে শুরু করে নিচের লেয়ারগুলি। কিন্তু এই উপরের যেটা অ্যাপ্লিকেশন লেয়ার, এই সকেট ক্রিয়েট করা এবং সকেটের সাথে ইন্টারফেস করা, এইটা হলো অ্যাপ্লিকেশন ডেভেলপার। আমরা যারা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপ করি, বিভিন্ন মোবাইল বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং সার্ভারে হোস্ট করি, তারাই ডিফাইন করব আমার এটার অ্যাড্রেস কত হবে এবং কোন অ্যাড্রেসে এটা রান করবে, এবং সেই মেশিনের আইপি আর এই সকেট আইডি, মেশিনের আইপি অ্যাড্রেস আর সকেটের আইডি, এই দুইটা মিলে হলো সকেট আইডি আর আইপি অ্যাড্রেস, এই দুইটা মিলে হলো তৈরি হবে হলো কি, সরি প্রসেস আইডি, এটা পিআইডি বলি আমি, প্রসেস আইডি আর হলো এই মেশিনের আইপি অ্যাড্রেস, এই দুইটা মিলে আসলে তৈরি হবে আমাদের সকেট আইডি। এই সকেট আইডি হলো ইউনিক অ্যাক্রস দ্য হোল ইন্টারনেট, এবং যে কোনো মেশিনে রান করা একটা পার্টিকুলার প্রসেসকে আমরা খুঁজে পাবো ওয়ান কর্নার টু অ্যানাদার কর্নার। এবং এই সকেট হলো ডোরের সাথে অ্যানালোগাস, এবং এটি সেন্ডিং প্রসেসেও থাকবে এবং রিসিভিং প্রসেসেও থাকবে। উভয় মেশিনেই সকেট থাকতে হবে, এবং এই ইন্টারনেটের উপর দিয়ে আমরা এন্ড টু এন্ড কমিউনিকেশন এই সকেটের মাধ্যমে আমরা করব। আমরা প্রতিটা প্রসেসকে একটা আইডেন্টিফাই করব, যেটাকে প্রসেস আইডেন্টিফায়ার বলছি। প্রতিটা মেশিনের একটা আইপি অ্যাড্রেস আছে, তোমরা জানো 32 বিটের আইপি অ্যাড্রেস, সেটিকে আমরা ব্যবহার করব। তো আইপি অ্যাড্রেস পাইলাম, প্রসেসের আইডি পাইলাম, এই দুইটা মিলে তৈরি হবে হলো আমাদের সকেট আইডি। আইপি অ্যাড্রেস আর হলো পোর্ট নাম্বার। পোর্ট নাম্বার বলতে ওই যে প্রসেস যে রান করতেছে, ওই প্রসেসের একটা পোর্ট নাম্বারে আমরা প্রসেসটাকে রান করব, যেটাকে আমরা আসলে পোর্ট নাম্বার এবং এই আইপি অ্যাড্রেস, এই দুইটা মিলে আমরা তৈরি করব হলো সকেট আইডি। এই হলো আমাদের সকেট সম্পর্কিত প্রাথমিক ধারণা। যেরকম এইচটিটিপি পোর্ট নাম্বার ডিফল্ট হলো 80, মেল সার্ভারের ডিফল্ট পোর্ট নাম্বার হলো 25। হ্যাঁ,
এই দেখো একটা মেশিনের এইচটিটিপি এর একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং একটা পোর্ট অ্যাড্রেস দেওয়া আছে। এই দুইটা মিলে তৈরি হবে হলো তোমার একটা সকেট আইডি, এবং এই সকেটের মাধ্যমেই একে অপরের সাথে আমরা কমিউনিকেট করব। আগামী দিন এই 12 নম্বর স্লাইড থেকে আমরা পড়া শুরু করব। আজকে এ পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা আলোচনা করি, আর আমরা এখন একটু অ্যাটেন্ডেন্স নিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স এখনো কি বলে কোশ্চেন দেখা যাচ্ছে না। আমি তাহলে সাগর হোসেন অ্যাবসেন্ট। অ্যাটেন্ডেন্স প্লিজ। মাহফুজুর রহমান, Yes, sir. ওকে। মাসুদ আল মেহেদি, Yes, sir. মাসুদ আল মেহেদি, আজকে কিন্তু তোমার প্রথম ক্লাস। জি স্যার, মানে রেগুলার ক্লাস করবা। তুমি যদি এরকম ক্লাস করো তাহলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবা না, ধরতে পারবা না। এই যে প্রথম চ্যাপ্টারের সবগুলি পৃষ্ঠা পড়বা, প্রত্যেকটা জিনিস বুঝবা। আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমাকে জানাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো মাসুদ আল মাহাদি গেল, এরপরে হলো মাহমুদুল হাসান আবির। Yes, sir. মাহমুদুল হাসান আবির আছো? জি স্যার। তুমিও কিন্তু আজকে প্রথম 3টা ক্লাস করো নাই তুমি। জি স্যার। আজকে চতুর্থ ক্লাস, 3টা ক্লাস তুমি মিস দিছো। আমিনুল ইসলাম, Yes, sir. গুড, অল প্রেজেন্ট। রুহুল ইসলাম, ইয়েস স্যার। রুহুল ইসলাম 2টা ক্লাস করো নাই, রেগুলার ক্লাস করবা। স্যার আবার- আমার রেজিস্ট্রেশন লেটে হয়েছিল তো এই জন্য স্যার আবার প্রথম 2টা আমিনুল ক্লাস করতে ইসলাম। পারি নাই। আবার আমিনুল ইসলাম 191 ব্যাচের। আগের আমিনুল কি 183 ব্যাচের ছিল? Ji sir, 183 batch. আচ্ছা, তাহলে 191 ব্যাচের আমিনুল ইসলাম অ্যাবসেন্ট। আচ্ছা, এরপরে হলো কবিরাতুন উম্মে ঐশী প্রেজেন্ট। সামিদুল হক রায়হান অ্যাবসেন্ট। আহসান হাবিব অ্যাবসেন্ট। গোলাম রহমান নাইম, Yes, sir. গোলাম রহমান নাইম, তুমি কিন্তু 3টা ক্লাসে অ্যাবসেন্ট ছিলা, রেগুলার হয়ে যাও। আচ্ছা, ইমাম হাসান, ইমাম হাসান অ্যাবসেন্ট। আরিফুল ইসলাম, Yes, sir. আরিফুল ইসলাম কিন্তু তুমি 3টা ক্লাসে অ্যাবসেন্ট ছিলা। Ji sir. এটাই প্রথম ক্লাস, এগুলি করবা না, রেগুলার ক্লাস করবা। এবং এখানে যে প্রয়োজনীয় স্টাফ আলোচনা হচ্ছে এগুলির জন্য ধরতে পারো, যেন সব পড়ে আসবা। আচ্ছা, আকিল উদ্দিন ভুঁইয়া অ্যাবসেন্ট। বিবি খাদিজা Sir, present. প্রেজেন্ট। লিমন হোসেন, ইয়েস স্যার। লিমন হাসান প্রেজেন্ট। 50। জাকির হোসেন, ঠিক আছে, প্রেজেন্ট দিয়ে দিবনি। 32। আফসানা অরিন। এতগুলি আইডি এখানে লিখলে তো এগুলি ফলো করা আমার জন্য কঠিন। তোমার নাম বলো, এগুলি এত আইডি এখানে লিখবা না। আচ্ছা, জায়েদ আল নাহিয়ান, Present, sir. ওকে। জাকির হোসেন আসো। আচ্ছা, ওয়াসিম আকরাম। আচ্ছা, মনীষা আক্তার সাহা, মনীষা আসো অ্যাবসেন্ট। মেহেদি হাসান, ইয়েস স্যার। মনীষা আক্তার আশা আসো? স্যার ওই ছিল স্যার, এই মাত্র মনে হয় কারেন্ট গেল, এদিকে আমাদেরও কারেন্ট চলে স্যার। আচ্ছা, মেহেদি হাসান। ইয়াসিন হোসেন, Yes, sir. মেহেদি হাসান আছি স্যার। আসি, হ্যাঁ। রাসেল, Yes, sir. আশিকুল ইসলাম সৌরভ, আশিকুল ইসলাম সৌরভ সবগুলি ক্লাসে অ্যাবসেন্ট। সৈয়দ আব্দুল্লাহ, Yes, sir. আর জান্নাতারা মিম, জান্নাতারা মিম আসো তো? আচ্ছা, এরপর জয়পাল, Yes, sir. মোহাম্মদ রাতুল, Yes, sir. লুৎফুর আলম নাইম, 71 অ্যাবসেন্ট। আচ্ছা, এরপরে রাহিনুল ইসলাম, Yes, sir. মন্তাসির রহমান, মন্তাসির রহমান। স্যার মুনতাসির আজকে একটু অসুস্থ, গ্রুপে মেসেজ দিছিল। অসুবিধা নাই, এটা অ্যাবসেন্ট করে দিলাম। রিফাত হাসান, রিফাত অ্যাবসেন্ট। আচ্ছা, দেওয়ান মিনহাজুল ইসলাম, ইয়েস স্যার। সৌরভ পোদ্দার, Yes, sir. আবু রায়হান আব্দুল্লাহ,
Yes, sir. জাকিরা সুলতানা কেয়া, ও হলো প্রেজেন্ট। আচ্ছা, আবু সালেহ মোহাম্মদ নাইম, প্রেজেন্ট স্যার। জহিরুল ইসলাম, সাজিদ খান আবির। ইয়েস স্যার। সাজিদ খান আবির, তোমারও আজকে প্রথম ক্লাস, রেগুলার ক্লাস করবা, কন্টেন্ট সব পড়ে আসবা। মোসাম্মদ আঞ্জুমানা রাখি, প্রেজেন্ট স্যার। হাসিনুর রহমান, ইয়েস স্যার। প্রদীপ সরকার, Yes, sir. রবিউল হাসান, ইয়েস স্যার। আফসানা অরিন, আহসানুল হক শাকিল, ইয়েস স্যার। জাহিদ হাসান মজুমদার, প্রেজেন্ট স্যার। কেয়ামনি, ইয়েস স্যার। রোমান হোসেন, প্রেজেন্ট স্যার। তানহা তারান্নম। তানহা তারান্নম আজকে অ্যাবসেন্ট হয়ে গেল কেন? ও আচ্ছা, এই রোমান হোসেন আজকে কিন্তু প্রথম ক্লাস করতেছো, সবগুলি ক্লাসে অ্যাবসেন্ট ছিলা। রেগুলার ক্লাস করো এবং পড়ে আসো। নুসরাত জাহান, স্যার মনীষা আক্তার। প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান। মনীষা প্রেজেন্ট দিয়ে দিচ্ছে, স্যার নুসরাত প্রেজেন্ট। নুসরাত প্রেজেন্ট দিয়ে দিচ্ছে। স্যার আরেকবার একটু তাও দেখে নি, মনীষা আক্তার, মনীষা আক্তার প্রেজেন্ট দিয়ে দিচ্ছে। ওকে, হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড টাইম। আমি ক্লাসের মধ্যে আপলোড করে দিব তোমাদের অ্যাসাইনমেন্টটা। তোমরা অ্যাসাইনমেন্টটা করে আগামী মঙ্গলবার, আজকে তো বৃহস্পতিবার, আগামী মঙ্গলবারে জমা দিয়ে দিবা। সিআর কে জানো এখানে? সিআর কে? কি ব্যাপার? স্যার হ্যাঁ, মেবি রোমান- হয়নি স্যার। হ্যাঁ, স্যার মেবি এখনো করা হয়নি। রোমান রোমান রোমান, তুমি সিআর না? না স্যার। কে সিআর কে? স্যার সিআর করা হয় নাই। করা হয়নি স্যার এখন। আরে তোমাদের ক্লাসের সিআর অন্যান্য অন্যান্য কোর্সে আছে না? কে দায়িত্ব পালন করে বলো? স্যার একজন হয়ে গেলে হয়েছে। একজন হয়ে গেলে সেটা রোমান না কেন? স্যার মন্তাসির দায়িত্ব পালন করে, বাট ও আজকে স্যার অসুস্থ। আচ্ছা, রোমানকে আমরা কি দিয়ে দিব সিআর হিসাবে? জি স্যার দিয়ে দেন। রোমান, জি স্যার। তুমি ভোটে পাস, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? তুমি এই অ্যাসাইনমেন্টের এগুলি কালেক্ট করে ইয়ের কাছে জমা দিয়ে দিবা সবাই। Okay, sure, তো আর যদি কেউ সরাসরি দেয় সাখাওয়াতের কাছে, তাহলেও হবে। 512 নাম্বার রুম, B512। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড টাইম, সি ইউ ইন দ্য নেক্সট উইক। থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।